আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পরের সপ্তাহে তারা কানাডার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমাকে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমরা এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে মেক করব? এই ধরনের সেন্টেন্সগুলো আমাদেরকে মেক করতে হলে লিভ ফর ব্যবহার করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা লিভ ফর ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে মেক করব। আমি আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমার বাবা হজের উদ্দেশ্যে রওনা হবেন। পরশু তিনি কানাডায় রওনা দিবেন। তার মানে লিভ ফরটা আমরা ব্যবহার করব উদ্দেশ্যে, মানে রওনার উদ্দেশ্য। রওনার উদ্দেশ্য বোঝাতে আমরা লিভ ফরে ব্যবহার করব। আমি আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমি যদি বলি যে আমি আগামীকাল ঢাকা যাব, তাহলে কি বলবো? আই উইল গো টু ঢাকা টুমরো। দ্যাটস ওকে, নরমালি সেন্টেন্স। কিন্তু আমি যখন বলছি ঢাকার উদ্দেশ্যে রওনা হব, তখন আমাদেরকে কি বলতে হবে? যে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আই উইল লিভ ফর ঢাকা টুমরো। ওকে, আই উইল লিভ ফর ঢাকা টুমরো। আমি আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আমার বাবা হজের উদ্দেশ্যে রওনা হবেন। তার মানে কি উদ্দেশ্যটা কি? হজের উদ্দেশ্য। তাহলে আমার বাবা, তাহলে মাই ফাদার কি উদ্দেশ্যে রওনা হবেন? তাহলে উইল লিভ ফর হজ। আমার বাবা হজের উদ্দেশ্যে রওনা হবেন। এবার দেখেন একটু স্ট্রাকচারটা বুঝে নিই যে লিভ ফর আমাদের ইউজটা কি হচ্ছে। লিভ ফরের আমরা ব্যবহার শিখতেছি উদ্দেশ্যে, মানে রওনার উদ্দেশ্য বুঝালে আমরা লিভ ফর বোঝাবো, কোন জায়গায় রওনার উদ্দেশ্য বোঝালে। কিন্তু এইটা কি সাবজেক্ট টেন্স অনুসারে কিন্তু পরিবর্তিত হতে পারে। কখনো লিভস হতে পারে, কখনো লেফট হতে পারে, কখনো লিভিং হতে পারে। আমরা দেখবো বিভিন্ন এক্সাম্পলের মধ্যে। কিন্তু এই জায়গাটা কি হবে? চেঞ্জ হবে। কেন? দেখেন, বলছে আমি আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমি আগামীকাল বোঝানোর জন্য তো কি ব্যবহার হয়েছে? এখানে উইল ব্যবহার হয়েছে, তাই না? ফিউচার টেন্সের জন্য আই উইল লিভ ফর ঢাকা টুমরো। আমি আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আবার বলছে মাই ফাদার উইল লিভ ফর হজ। আমার বাবা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তাহলে এই জায়গায় দেখেন আমার লিভ ফর আমার যে রুলস সে অনুসারে, আর এখানে আমার টেন্স অনুসারে উইল চলে আসছে। ক্লিয়ার? আমরা দেখবো যে বিভিন্ন টেন্স অনুসারে এটা কি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি বলি পরশু তিনি কানাডায় রওনা দিবেন, তার মানে কানাডার উদ্দেশ্যে তিনি রওনা দিবেন পরশু দিন, তাই না? তাহলে হি উইল লিভ ফর, তার জন্য কানাডা, তাই না? কানাডা, তাহলে হি উইল লিভ ফর কানাডা। যদি আমি খালি একটু বলি তিনি কানাডার উদ্দেশ্যে রওনা দিবেন, তাহলে হি উইল লিভ ফর কানাডা। কবে? পরশু। পরশুর ইংলিশ কি? ডে আফটার টুমরো। ডে আফটার টুমরো, তাই না? মানে আগামীকাল তার পরের দিন। তাহলে হি উইল লিভ ফর কানাডা ডে আফটার টুমরো। তিনি পরশু দিন কি করবেন? কানাডার উদ্দেশ্যে রওনা দিবেন। তাহলে দেখেন প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে? লিভ ফর উদ্দেশ্য বোঝানোর জন্য এটা ব্যবহার করা হচ্ছে। যদি আমি বলি তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন, তাহলে কিভাবে বলবেন? যারা যে ভিউয়ার্স আমার ভিডিওটা দেখছেন তারা নিজেরা কমেন্টস করে আমাকে জানান যে তিনি আগামীকাল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন। এবার দেখেন যে তারা কাজের জন্য রওনা হবে। তারা কাজের জন্য রওনা হবে, তাহলে দে উইল লিভ। তারা কাজের জন্য রওনা হবে, দে উইল লিভ ফর ওয়ার্ক। দে উইল লিভ ফর ওয়ার্ক, তারা কাজের জন্য কি হবে? রওনা হবে। তাহলে এখানে লিভ ফর মানে কি? উদ্দেশ্য রওনা হওয়া। যেহেতু কাজের উদ্দেশ্যটা বোঝানো হচ্ছে, এই জন্য লিভ ফর ব্যবহার করতে হবে। ওকে, দে উইল লিভ ফর ওয়ার্ক। আর আপনি যদি বলতেন তারা কাজে যাবে, দে উইল গো ফর ওয়ার্ক, বা দে উইল গো ওয়ার্ক, তারা কাজে যাবে। আর যদি কাজের জন্য যাবে তাহলে দে উইল গো ফর ওয়ার্ক বলতে পারেন। কিন্তু এটা বেটার হলো দে উইল লিভ ফর ওয়ার্ক। তারা কাজের উদ্দেশ্যে যদি রওনা হওয়া বোঝায়, তাহলে আমরা লিভ ফর ব্যবহার করব। ক্লিয়ার? এবার দেখেন পরেরটা হচ্ছে আমার ভাই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে। তাহলে মাই ব্রাদার উইল লিভ ফর
আমার ভাই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে, লিভ ফর রাজশাহী, শাহী। মাই ব্রাদার লিভ ফর রাজশাহী, আমার ভাই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে। এই প্রত্যেকটা সেন্টেন্স উপরে গুলো সেম, পরে এগুলো চেঞ্জ হবে হ্যাঁ টেন্স অনুসারে। যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে দেখবেন, কারণ হয়তো ভাবছেন যে প্রত্যেকটা সেন্টেন্স ইজি, তাহলে আমার তো পরে এগুলো দেখার দরকার না। আই উইল মেক আ সেন্টেন্স ইজিলি। তো আপনি ভাবছেন আমি ইজিলি সেন্টেন্স মেক করতে পারবো, তো আমার পরে এগুলো দেখার দরকার নেই। হ্যাঁ আমি এখানে অনেকগুলো সেন্টেন্স লিখছি, একই ধরনের সেন্টেন্স, যাতে তো আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। এই জায়গায় কিছু চেঞ্জ করে করে আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন। এরপরে আমি বিভিন্ন টেন্সে দেখাবো, হ্যাঁ কখনো নিড টু বা হ্যাভ টু ব্যবহার করে ইউজ হয় কিভাবে সেটাও দেখাবো। একটু দেখেন, লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা লিভ ফর ব্যবহার করতেছি বা টেন্স অনুসারে কিভাবে কি পরিবর্তিত হচ্ছে। এই জন্য ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখেন। এবং তিনি জিমের উদ্দেশ্যে রওনা দেবেন, তাহলে হি উইল লিভ ফর জিম, তিনি জিমের উদ্দেশ্যে রওনা দিবেন। তার মানে যেটার উদ্দেশ্যে মানে যেখানে যাবেন তার আগে হচ্ছে লিভ ফর ব্যবহার করতে হচ্ছে, তাই না? যে তিনি জিমের উদ্দেশ্যে রওনা দিবেন। নিজেরা প্র্যাকটিস করেন, এটা বলে আমার সাথে সাথে আপনারাও বলেন বা প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন এটা কি হবে, অনেকটা ইজি হয়ে যাবে। এবার দেখেন বলছে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ক্লিয়ার? দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এতক্ষণ দেখলাম যে তিনি জিমের উদ্দেশ্যে রওনা দিবেন, হ্যাঁ, বা আমার ভাই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে, প্রত্যেকটা ফিউচার টেন্সে বোঝানো হয়েছে, তাই না? এখন বলতেছে যে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তার মানে কন্টিনিউয়াস বলছে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা কিভাবে বলবো? আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তাহলে দেখেন কি বলতেছে, আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কিভাবে বলবো? তাহলে এটা বলছে আমি বাসার উদ্দেশ্যে, আই এম লিভিং, আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আই এম লিভিং কিসের জন্য? ফর হোম, আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আই এম লিভিং ফর হোম, তাই না? আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আই এম লিভিং ফর হোম। তার মানে দেখেন কন্টিনিউয়াস বোঝাচ্ছে, এই জন্য এই লিভটা কি হয়েছে, লিভিং হয়ে গেছে। আর ওর আগে কি, যেহেতু কন্টিনিউয়াস হলে পারে টেন্স অনুসারে, প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর, পাস্ট টেন্সে হলে ওয়াজ ওয়ার। যেহেতু প্রেজেন্ট টেন্সে মানে আমি রওনা দিচ্ছি, এই জন্য এম ব্যবহার হয়েছে আয়ের সাথে, না? তাহলে আই এম লিভিং ফর কি হোম, আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবার যদি আমি বলি পরের সপ্তাহে তারা কানাডার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, দেখেন পরের সপ্তাহে তারা কানাডার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যদিও পরের সপ্তাহ বোঝাচ্ছে মানে ফিউচারে, কিন্তু এরকম যদি হয় যে কোনো কাজ পরে করবে বাট এখন থেকে বোঝাচ্ছে যে রওনা দিচ্ছে, এরকম বোঝাবে, তখন আমরা কিন্তু কিভাবে করবো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা বোঝাতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মানে পরের সপ্তাহে তারা কানাডার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, তাহলে কিভাবে বলবো? দে আর লিভিং, দে আর লিভিং কি কিসের জন্য রওনা দিতেছে? কানাডার জন্য, তাহলে ফর কানাডা, তাহলে দে আর লিভিং ফর কানাডা কখন দিচ্ছেন? এই এটা পরের সপ্তাহে, তার মানে হচ্ছে নেক্সট উইক, তাহলে দে আর লিভিং ফর কানাডা নেক্সট উইক, তারা পরের সপ্তাহে কানাডার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দে আর লিভিং ফর কানাডা নেক্সট উইক, তারা পরের সপ্তাহে কানাডার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। চেঞ্জ করেন আপনারা, সেন্টেন্স চেঞ্জ করেন। দে আর লিভিং ফর অস্ট্রেলিয়া নেক্সট উইক, দে আর লিভিং ফর ইন্ডিয়া নেক্সট উইক, দে আর লিভিং ফর হোম নেক্সট উইক, দে আর লিভিং ফর আমেরিকা নেক্সট উইক। এইভাবে কি করেন আপনারা চেঞ্জ করেন। তাহলে সকাল 11টায় বিমানটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়, মানে সকাল 11টায় বিমানটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়। এই সেন্টেন্সটা আমরা দুইভাবে বলতে পারি। যদি এভাবে বলেন দা প্লেন, যেহেতু বিমানটি বলেছে দা প্লেন কি রওনা হয়, লিভস, দা প্লেন লিভস ফর অস্ট্রেলিয়া, তাহলে কি হচ্ছে, বিমানটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়। যদি শুধু এটুকু বলে, যদি টাইম উল্লেখ না করে, যদি বলে বিমানটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়, দা প্লেন লিভস ফর অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয় কখন? at 11 AM, যেহেতু 11টায় বলছে সেহেতু AM, দা প্লেন লিভস ফর অস্ট্রেলিয়া at AM। ঠিক আছে, আবার এটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় দা ফ্লাইট কি লেফট, মানে যেহেতু বলেছে 11টার সময় রওনা হয়, তার মানে তো অলরেডি চলে গেছে, এই জন্য বলছে দা ফ্লাইট লেফট কি হয়েছে, লেফট ফর অস্ট্রেলিয়া at 11 AM। এখন দেখেন আমি যেটা আপনাদেরকে বললাম,
এখন কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? এখানে দেখলেন আর লিভিং ফর হয়ে গেছে, কেন হয়েছে? টেন্সের জন্য, তাই না? আবার এখানে এসে দেখেন লিভস হয়ে গেছে, কারণ কি কারণে? দা প্লেন বোঝানো হচ্ছে, প্লেনটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য যদি প্রেজেন্ট টেনে ইয়া করেন যে সকাল 11টায় বিমানটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়, মানে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি বোঝায়? যেটা আপনার চিরচেত মানে সব সময় হয়, ফ্রিকোয়েন্টলি হয়, এরকম যদি কথা বোঝান সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট টেন্সেও বলতে পারেন এই সেন্টেন্সটা। আবার যদি বোঝান যে অলরেডি টেন্সটা কি হয়েছে, ছেড়ে গেছে, আপনি পাস্ট টেন্সেও বলতে পারছেন। এখানে তখন শুধুমাত্র লেফট ফর হয়ে গেছে। তার মানে কখনো হচ্ছে উইল লিভ হচ্ছে, হ্যাঁ, কখনো হচ্ছে আর লিভিং ফর হচ্ছে, কখনো লিভস ফর হচ্ছে, আবার কখনো লেফট ফর হচ্ছে। তার মানে কি, এটা টোটাল ডিপেন্ড করতেছে টেন্সের উপরে, তাই না? তাহলে যারা প্রথমে খালি দেখছেন ভিডিওটা তারা কিন্তু নিচের এগুলো মিস করতেছেন, কিভাবে আপনার টেন্স চেঞ্জ করে হচ্ছে এগুলো কিন্তু বুঝতেছেন না। ওকে, আরো দেখেন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন যে কতটা চেঞ্জ হচ্ছে। আমি অফিসের উদ্দেশ্যে রওনা, আমাকে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে। দেখেন এখানে কিন্তু আবার চেঞ্জ, আমাকে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এখানে কি একটা আছে, একটা এখানে বাধ্যবাধকতা আছে না, এখানে একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, হ্যাঁ, যে আপনাকে এটা রওনা দিতে হবে। তাহলে কি হচ্ছে, আই হ্যাভ টু, আমরা যে হ্যাভ টু এর ব্যবহার জানি সেখানে সে ব্যবহারটা কিন্তু এখানে হচ্ছে, তাই না? আমাকে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে, সে হ্যাভ টু এর ব্যবহার। তাহলে আই হ্যাভ টু কি রওনা দেওয়া, উদ্দেশ্য যেহেতু বলছে আই হ্যাভ টু লিভ ফর, কিসের জন্য? অফিস, তাই না? OFFIC অফিস। আই হ্যাভ টু লিভ ফর অফিস, আমাকে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে। তার মানে যদি আপনি এটাও বলেন যে আমাকে অফিসে রওনা দিতে হচ্ছে, তার মানে অফিসের উদ্দেশ্যে তো আপনি রওনা দিচ্ছেন, আই হ্যাভ টু লিভ ফর অফিস। ক্লিয়ার? আমাকে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে। তারা আমরা এই জায়গায় হ্যাভ টু এর ব্যবহার শিখে গেলাম। আমরা জানি হ্যাভ টু এর পরে যে ভার্বটা আসে সে মূল ভার্বটা V1 ফর্ম হয়, এই জন্য এখানে লিভ হয়েছে, তাই না? এখানে এই জন্য লিভ ফর হয়ে গেছে। এখন যে পরেরটাকে কি বলতেছে আবার, যে আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া উচিত, এখানে উচিত কথাবার নিয়ে আসছে। ওখানে বললো যে দিতে হবে, আর এখানে বলছে আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। তাহলে কি হচ্ছে দেখেন, চেঞ্জ হয়ে যাচ্ছে না সব? তাহলে ইউ শুড কি লিভ, তাই না? যেহেতু উচিত বলছে, ইউ শুড লিভ ফর হোম, তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। ইউ শুড লিভ ফর হোম, তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। এরকম হয় না, বাড়িতে যদি কোনো একটা ইনসিডেন্ট হয়ে যায়, হ্যাঁ, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন হয়তো অফিসের লোক আপনাকে বলতেছে যে ইউ শুড লিভ ফর হোম, তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। ইউ শুড লিভ ফর হোম। প্র্যাকটিস করেন, এভাবে প্র্যাকটিস করেন। ইউ শুড লিভ ফর অফিস বলতে পারেন এই জায়গায়, ইউ শুড লিভ ফর ঢাকা, ইউ শুড লিভ ফর রাজশাহী, ইউ শুড লিভ ফর খুলনা, ইউ শুড লিভ ফর Canada, you should live for India, you should live for Australia, Canada, German, as you wish, হ্যাঁ, এভাবে বলতে থাকেন। ওকে, তারপর এখানে আবার বলছি দেখেন, তার কোচিং এর উদ্দেশ্যে রওনা হওয়া দরকার। ক্লিয়ার? দেখেন এইখানে দেখলাম শুড দিয়ে দেখলাম, তাই না? এখানে আমরা দেখলাম শুড ফর, হ্যাঁ, এখানে শুড দিয়ে হয়ে গেছে। এই জায়গায় দেখলাম হ্যাভ টু এর ব্যবহার দেখলাম, আর এই জায়গায় এখন বলতেছে দেখেন তার কোচিং এর উদ্দেশ্যে রওনা হওয়া দরকার। তার মানে কি, নিচের দিকে ফুল খেলাটা হলো নিচের দিকে, আপনি যদি নিচের দিকে না দেখেন তাহলে অনেক কিছুই মিস করবেন। তার কোচিং এর উদ্দেশ্যে রওনা হওয়া দরকার, তাহলে কিভাবে বলবেন? হি দরকার, তাহলে কি হলো, তার দরকার, তাহলে হি নিডস, নিড হবে না নিডস হবে, নিডস হবে কারণ হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি নিডস কি টু লিভ, হি নিডস টু লিভ ফর কোচিং, তার কোচিং এর উদ্দেশ্যে রওনা হওয়া দরকার। দেখেন এখানে হচ্ছে হ্যাভ টু লিভ ফর অফিস, অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর যখন দরকার বোঝায় তখন আমরা জানি কি নিডস এর ব্যবহার হয়, নিড ব্যবহার করতে না, নিড হলো দরকার, প্রয়োজন। এই জন্য হচ্ছে নিড টু লিভ ফর মানে কোচিং এর উদ্দেশ্যে রওনা হওয়া দরকার। ওকে, এখানে কোচিং এর উদ্দেশ্যে রওনা হওয়া দরকার জন্য নিড ব্যবহার হয়েছে। এখানে দেখেন শুড ব্যবহার করুন, সব চেঞ্জ। ওকে, এটা হচ্ছে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে, ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তাহলে কিভাবে বলবেন? দা ট্রেন, আগে দেখেছি তারপর একটু দেখে নিই। দা ট্রেন লেফট, কার জন্য ছাড়ছে? ফর খুলনা, খুলনা। তাহলে দা ট্রেন লেফট ফর খুলনা মানে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে। যদি বলি প্লেনটি বা ফ্লাইটটি
ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে, দ্য ফ্লাইট লেফট ফর ঢাকা, দ্য ফ্লাইট লেফট ফর জার্মানি, দ্য ফ্লাইট লেফট ফর অস্ট্রেলিয়া, দ্য ফ্লাইট লেফট ফর উজবেকিস্তান, দ্য ফ্লাইট লেফট ফর ইন্ডিয়া, দ্য ফ্লাইট লেফট ফর পাকিস্তান। এইভাবে আপনি কি করেন, চেঞ্জ করেন এবং বারবার বলতে থাকেন, তাহলে দেখবেন কি আপনি এই লিভ ফর দিয়ে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারতেছেন। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা ইংরেজি শিখতে চাই বা ইংরেজি প্র্যাকটিস করতেছি, আমাদের মধ্যে একটা কন্টিনিউটি থাকতে হবে, প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। আপনি যদি মনে করেন যে আই উইল প্র্যাকটিস অনলি ফর ওয়ান ডে, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, ইংলিশ শিখতে পারবেন না। বা আপনি ধরলেন 2-3 দিন শিখলেন, আবার মাঝে একটা কি রাখলেন, একটা ব্রেক রাখলেন, এটা কিন্তু কই চা খাওয়ার ব্রেক বা নাস্তা ব্রেক এরকম কিন্তু না, আপনাকে একটা কি কন্টিনিউটি রাখতে হবে যদি ইংলিশে শিখতে চান। প্রতিদিন অল্প অল্প করে শিখেন, বা বেশি শেখার দরকার নেই, অল্প অল্প করে শিখতে থাকেন, তাহলে দেখবেন একটা সার্টেন পিরিয়ড পরে আপনার ভিতরে একটা কি আছে, একটা অন্যরকম চেঞ্জ ঘটছে। ইউ আর এবল টু স্পিক লিটল বিট, ওকে, নো প্রবলেম, আপনি অল্প অল্প করে কথা বলতে পারছেন, দ্যাটস ওকে, বাট এটা তো কি হবে, ডে বাই ডে ইমপ্রুভ হবে। তো এইভাবে আসলে আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্র্যাকটিস চালিয়ে যান, তাহলে আশা করি আপনার এক সময় দেখবেন যে ইংলিশে খুব সুন্দরভাবে কথা বলতে পারতেছেন। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।